আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। হিজবুল্লাহর মরণ ফাঁদে ভেস্তে যাচ্ছে ইসরায়েলি অভিযান। ইরানের নতুন প্রস্তাব, ওয়াশিংটনে সুর নরম। অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে মার খাওয়ার পর ভারতীয় রুপির নজিরবিহীন দরপতন। সংযম নয়, আবার হামলা হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নজিরবিহীন পাল্টা জবাব দিতে পারে ইরান। ধেয়ে আসতে পারে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে চলছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বুলডোজার তাণ্ডব, রাজ্য জুড়ে হুঁশিয়ারি। অনুমোদন পাবেন না ইসরায়েলি রাষ্ট্রদূত, সাফ জানিয়ে দিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক অভিযান, ভারতীয় মদতপুষ্ট 22 অস্ত্রধারী নিহত। এবার বিস্তারিত। হিজবুল্লাহর মারণ ফাঁদে ভেস্তে যাচ্ছে ইসরায়েলি অভিযান। লেবাননের শক্তিশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর উন্নত ড্রোন সক্ষমতার কারণে সামরিক অভিযানের পরিকল্পনা হাতে নিতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব ড্রোনের নজরদারি এড়াতে দিনের পরিকল্পনা সরিয়ে রাতে নিলেও ভেস্তে যাচ্ছে পুরো অভিযান। শুধু তাই নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাহর এসব ড্রোন সক্ষমতাকে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের কান নিউজের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম পরিচালনার স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করে ফেলেছে। ইসরায়েলি সামরিক অভিযানের প্রায় 80% ব্যাহত হচ্ছে এসব ড্রোনের নজরদারিতে। এছাড়া দিনের বেলায় হিজবুল্লাহর ড্রোনের নজরদারি এড়াতে সেনা চলাচল ও হামলা রাতের বেলায় সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এরপরও বেশ কিছু অভিযান পুরোপুরি বাতিল করা হয়েছে। হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে দখলদার বাহিনীর হতাহতের সংখ্যাও বাড়ছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। ইসরায়েলের কান নিউজ আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনীতে ড্রোন প্রতিরোধী সরঞ্জামের ঘাটতি রয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবানন জুড়ে হিজবুল্লাহর প্রায় 100 ড্রোন অপারেটর মোতায়েন রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা বর্তমানে প্রতিটি সামরিক ইউনিটের সীমিত সংখ্যক সদস্যের কাছেই রয়েছে। কয়েকদিন আগেও ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছিলেন, হিজবুল্লাহর দ্রুত উন্নত ড্রোন প্রযুক্তি তাদের সামরিক বাহিনীকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ এখন এমন ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করছে যা প্রচলিত জ্যামিং ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এসব ড্রোনের রেডিও সিগন্যালের পরিবর্তে অত্যন্ত পাতলা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহৃত হয়, ফলে সেগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। হিজবুল্লাহ ড্রোন সক্ষমতাকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এপ্রিল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রায় 230টি প্রজেক্টাইল এবং 100টিরও বেশি বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের নতুন প্রস্তাব, ওয়াশিংটনের সুর নরম। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান 6 সপ্তাহের যুদ্ধ শেষে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এর থমথমে পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। দুই দেশের মধ্যকার একমাত্র মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনে পৌঁছানো হয়েছে। ইরানের পাঠানো এই নতুন প্রস্তাবের বেশ কিছু শর্ত পূর্বের মতোই, যা ওয়াশিংটন আগে প্রত্যাখ্যান করেছিল। তবে সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, বেশ কিছু বিষয়ে এবার মার্কিন অবস্থান আগের চেয়ে কিছুটা নরম হয়েছে। ইসলামাবাদে নিয়োজিত পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, গত মাসে একমাত্র দফার শান্তি আলোচনার পর থেকে তারা দুই পক্ষের মধ্যে দূত হিসেবে বার্তা আদান প্রদান করছে এবং ইরানের সর্বশেষ প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে হস্তান্তর করেছে। তবে আলোচনার অগ্রগতি বেশ কঠিন উল্লেখ করে ওই সূত্রটি জানায়, উভয় পক্ষই বারবার তাদের লক্ষ্য ও অবস্থান পরিবর্তন করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানের এই বার্তা পাকিস্তানের মাধ্যমে মার্কিন পক্ষে পাঠানোর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইরানি সূত্রগুলোর তথ্য মতে, এই প্রস্তাবের অনেক অংশই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাখ্যান করা সেই প্রস্তাবের মতোই।
যেটিকে ট্রাম্প আবর্জনা বলে অভিহিত করেছিলেন। নতুন প্রস্তাবে প্রধানত 3টি বিষয়ে প্রথমে জোর দেওয়া হয়েছে: যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা, বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং সামুদ্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো অতি সংবেদনশীল ও বিতর্কিত বিষয়গুলো আলোচনার পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখার প্রস্তাব করেছে তেহরান। ইরানের শীর্ষ কর্মকর্তার দাবি অনুযায়ী ওয়াশিংটন এবার কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে। বিদেশি ব্যাংক আটকে থাকা ইরানের মোট ফ্রিজড ফান্ডের 1/4 পরিমাণ প্রায় 10 বিলিয়ন অবমুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, তবে ইরান তাদের পুরো তহবিলই ফেরত চায়। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জবরদস্তিতে ইরানের সীমিত এবং শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও ওয়াশিংটনও কিছুটা নমনীয়তা প্রদর্শন করেছে। এরই মধ্যে ইরানের তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচনা চলার সময়ে ইরানের উপর থেকে তেল রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিতে রাজি হয়েছে মার্কিন প্রশাসন। যদিও ইরানি কর্মকর্তারা এই প্রতিবেদনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে মার খাওয়ার পর ভারতীয় রুপির নজিরবিহীন দরপতন। গত 12 মাসে পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির নজিরবিহীন দরপতন ঘটেছে। 2025 সালের মে মাসে টানা 88 ঘন্টার অপারেশন সিন্দুর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যখন যুদ্ধবিরতি ঘোষিত হয় তখন থেকেই এই দরপতনের শুরু। এমনকি এই সময়ে বাংলাদেশি টাকার বিপরীতেও ভারতের মুদ্রা দুর্বল হয়েছে। 2025 সালের 15 মে প্রতি ভারতীয় রুপির বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল 3.2913। 2026 সালের 18 মে সেই দর নেমে দাঁড়িয়েছে 2.9010 পাকিস্তানি রুপিতে। অর্থাৎ এই সময় ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে প্রায় 11.86%। এর মধ্যে কেবল 2026 সালের দর কমেছে 6.8%। মুদ্রার এই তীব্র দরপতন স্পষ্ট করে দিচ্ছে ভারতের বর্তমান অর্থনৈতিক সংকট কেবল বিশ্ববাজারে ডলারের শক্তি বৃদ্ধি বা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণেই নয়, বরং এই তথ্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের অভ্যন্তরীণ নীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মৌলিক দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। 2025 সালে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা ছিল ভারতীয় রুপি। চলতি বছরেও ভারতীয় রুপির এশিয়ার সবচেয়ে খারাপ মুদ্রা। শুধু পাকিস্তানি রুপি নয়, এই সময়ে বাংলাদেশি টাকার বিপরীতেও ভারতের মুদ্রা দুর্বল হয়েছে। প্রতি রুপিতে টাকার দর 1.42 থেকে কমে দাঁড়িয়েছে 1.28 টাকা। অর্থাৎ টাকার বিপরীতে এক বছরে ভারতীয় রুপির দর কমেছে প্রায় 10%। মোদী সরকার অবশ্য রুপির এই দুর্বলতার দায় বরাবরই আন্তর্জাতিক চাপ এবং পশ্চিম এশিয়ার সংকটের উপর চাপিয়ে আসছে। কিন্তু পাকিস্তানি মুদ্রার বিপরীতে রুপির এই ধারাবাহিক পতন ইঙ্গিত দিচ্ছে সমস্যাটি ভারতের অভ্যন্তরীণ। মুদ্রার এই অবমূল্যায়ন যদি কেবল বিশ্ববাজারের পরিস্থিতি বা ডলারের দাপটের কারণে হতো, তবে এই অঞ্চলের বাকি সব মুদ্রার ওপরও এর প্রভাব সমানভাবে পড়ত। সংযম নয়, আবার হামলা হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নজিরবিহীন পাল্টা জবাব দিতে পারে ইরান। ধেয়ে আসতে পারে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আবার হামলা হলে তারা প্রতিবেশী দেশগুলোর উপর চাপ বাড়াতে এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে কঠোর পদক্ষেপ নিতে পারে। নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক হামিদ রেজা আজিজি বলেন, চলতি বছরের প্রথম দফার যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিয়েছিল। সে কারণে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহারে কিছুটা সংযম দেখায়, যাতে দীর্ঘ সময় ধরে হামলা চালানো সম্ভব হয়। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরানের ধারণা, এবার সংঘাত হবে স্বল্প সময়ের হলেও অনেক বেশি তীব্র। বিশেষ করে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সমন্বিত হামলার আশঙ্কা করছে তেহরান। বিশ্লেষকদের মতে নতুন দফার সংঘাতে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এতে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলো বড় ঝুঁকিতে পড়বে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের তেল ক্ষেত্র, শোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানো হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এতে সংঘাত এড়িয়ে চলতে চাওয়া উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার চাপের মুখে পড়তে পারে। গত কয়েক সপ্তাহে ইরানের সরকারি ঘনিষ্ঠ মহলে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে কড়া বক্তব্য দেখা গেছে। তেহরানের অভিযোগ, আমিরাত মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করেছে। ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খাতারিয়ান এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, আমরা চাইলে আমিরাতকে আবার উটের যুগে ফিরিয়ে দিতে পারি। প্রয়োজন হলে আবুধাবিও দখল করব।
পশ্চিমবঙ্গে চলছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বুলডোজার তাণ্ডব, রাজ্য জুড়ে হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই অবৈধ দখল এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা ও আশপাশের এলাকায় বুলডোজার নামিয়ে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ দোকান, হকার এবং বহুতল ভবন। হাওড়া পুরসভার 44 নম্বর ওয়ার্ডে একটি 5তলা ভবনের অংশ ভেঙে ফেলে প্রশাসন। অভিযোগ, ভবনটির জন্য মাত্র 2 তলা নির্মাণের অনুমতি থাকলেও 5 তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছিল। এর আগে শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ স্টেশন এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে শত শত দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছে, এটি কেবল শুরু। রাজ্য জুড়ে অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান চলবে। তিনি বলেন, সরকারি জমি দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইন মানতে হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার ফুটপাত, রাস্তা ও রেল স্টেশন ঘিরে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান ও স্থাপনা। পার্ক সার্কাস, গড়িয়াহাট, এসপ্ল্যানেড, বড় বাজার এবং তাপসিয়ার মতো এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই এই সমস্যা রয়েছে। হাওড়া ও শিয়ালদহ স্টেশনের আশপাশে চা, খাবার, পোশাক ও নিত্যপণ্যের অস্থায়ী দোকানে ভরে থাকত পথঘাট। এতে যাত্রী চলাচল ও যানজটে বড় সমস্যা তৈরি হচ্ছিল বলে দাবি প্রশাসনের। গত 12 মে কলকাতার তাপসিয়া তিলজলা এলাকায়ও বড় উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ চামড়ার কারখানায় আগুনে 2 জন নিহত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ভবন গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। কলকাতা পৌরসভার দাবি, তাপসিয়া তিলজালা এলাকায় 1000-এর বেশি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। গত 1 দশকে নির্মিত প্রায় 70% ভবনই অবৈধ। অনুমোদন পাবেন না ইসরায়েলি রাষ্ট্রদূত, সাফ জানিয়ে দিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। ক্রোয়েশিয়ার ইসরায়েলের নতুন কোনো রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে অনুমোদন না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট জোরাল মিলানোভিচ। তেল আবিবের বর্তমান সরকারের অনুসৃত নীতির প্রতিবাদে তিনি এই কঠোর অবস্থান নিয়েছে। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের মনোনীত নতুন রাষ্ট্রদূত ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের সম্মতি পাননি এবং ভবিষ্যতেও পাবেন না। রাষ্ট্রদূতের অনুমোদন দেওয়া বা না দেওয়া ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের সার্বভৌম অধিকার বলে এতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল ইস্যুতে ক্রোয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতেও বর্তমান মেরুকরণ দেখা দিয়েছে। দেশটির বর্তমান রক্ষণশীল সরকার ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিলেও রাষ্ট্রদূত নিয়োগের চূড়ান্ত ক্ষমতা বামপন্থী প্রেসিডেন্ট মিলানোভিচের হাতে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ানাট জানিয়েছে, নিশান আন্দুর এখন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে ক্রোয়েশিয়ার দায়িত্ব পালন করবেন। মূলত এই পদের জন্য প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হয় না। বর্তমানে ক্রোয়েশিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন গ্যারি কোরেন, যার মেয়াদ চলতি মে মাসের শেষে হতে যাচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের কঠোর সমালোচক জোরান মিলানোভিচ জানিয়েছে, ইসরায়েল অলিখিত নিয়ম ভঙ্গ করে সম্মতি পাওয়ার আগেই মনোনীত রাষ্ট্রদূতের নাম প্রকাশে ঘোষণা করেছে। কূটনৈতিক শিষ্টাচারের কারণে এতদিন চুপ থাকলেও এখন তিনি বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেছেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মিলানোভিচ ঘোষণা করেছিলেন, আন্তর্জাতিক মানবিক আইনের নজিরবিহীন লঙ্ঘনের কারণে ক্রোয়েশিয়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসরায়েলি বাহিনীর সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করবে না। পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক অভিযান, ভারতীয় মদতপুষ্ট 22 অস্ত্রধারী নিহত। পাকিস্তানের সন্ত্রাসী বিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা বাহিনী চালানো এই অভিযানে ভারত সমর্থিত 22 অস্ত্রধারী নিহত হয়েছে। পরমাণু শক্তিধর এই দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এসব অস্ত্রধারীকে হত্যা করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। সংবাদ মাধ্যম দ্য নিউজ বলছে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় পরিচালিত অভিযানে 22 জন ভারত সমর্থিত অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, 17 মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্রধারীর উপস্থিতির খবর পেয়ে স্যানিটাইজেশন অপারেশন শুরু করা হয়। বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর 22 জন সদস্যকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনী অস্ত্রধারীদের অবস্থান শনাক্ত করে তীব্র গোলাগুলির পর তাদের বিরুদ্ধে অভিযান চালায় বলে উল্লেখ করা হয়। আইএসপিআর জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে অভিযান চলছে এবং পুরো এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হাতে পাওয়া তথ্য প্রমাণে দেখা গেছে এসব সশস্ত্র ব্যক্তি স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে নিজেদের চলাচলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করত এবং সাধারণ
মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করত। এ ধরনের কর্মকাণ্ডকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে আইএসপিআর বলছে, জনজীবনকে ঝুঁকিতে ফেলার কোনো যুক্তি থাকতে পারে না। সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় লুকিয়ে থাকা খাওয়ারিজদের নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। হিজবুল্লাহর মরণ ফাঁদে ভেস্তে যাচ্ছে ইসরায়েলি অভিযান। ইরানের নতুন প্রস্তাব, ওয়াশিংটনে সুর নরম। অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে মার খাওয়ার পর ভারতীয় রুপির নজিরবিহীন দরপতন। সংযম নয়, আবার হামলা হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নজিরবিহীন পাল্টা জবাব দিতে পারে ইরান। ধেয়ে আসতে পারে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে চলছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বুলডোজার তাণ্ডব, রাজ্য জুড়ে হুঁশিয়ারি। অনুমোদন পাবেন না ইসরায়েলি রাষ্ট্রদূত, সাফ জানিয়ে দিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক অভিযান, ভারতীয় মদতপুষ্ট 22 অস্ত্রধারী নিহত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।